এর পা থেকে একবার মাথা পর্যন্ত যদি তোমরা দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তো? মাটির ঘরের আগে 4-5 বার করা হয়েছে, ভাঙা হয়নি। ওনার 57 বছর বয়সে ওনার 4-5 বার বাড়ি ভাঙতে হয়েছে, গড়তে হয়েছে। তো নদীর পাশে মানুষের জীবন হচ্ছে ভাঙা করা খেলা। এই নৌকোটা বানাতে খরচা পড়ে 10 লাখ টাকা। এখনো ঋণ শোধ হয়নি। আপনি গরিব মানুষ। তো এই যে শোভাদের বাড়ি, এরকম বাঁধ থেকে অনেকটা নিচে নামতে হয়। দিদিদের বাড়িতে বেশ অনেক লোকজন এসছে। এখানে কি রান্না বান্না জোগাড় হবে এখন নাকি? হ্যাঁ, ওই লুচি হবে, সুজি হবে। আরে কাকু চলে এলেন হাতে একটা বালতি নিয়ে। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? গরু জল দেওয়ার জন্য। এই গানটা কে করছিল? তোমাদের সামনে একটা বড় সিঙ্গারকে পেয়ে গেছি। সিঙ্গার পালিয়ে যাচ্ছে। সিঙ্গারকে এখন দেখতে পাচ্ছেন আপনারা, পাজা কোলা করে তুলে আনা হচ্ছে আর কি। সিঙ্গার গান গাইবেন না। উনি কিন্তু এই নৌকো বেয়ে মাছ ধরে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। তো এখন ছেলেরা দেখে তো কর্তব্য যেটা আমি সেটা করেছি, কিন্তু এবার ছেলেদের কর্তব্য ওরা কি করবে না করবে তাদের। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পুরো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে। মাঠের মধ্যে সব খেলতে ব্যস্ত, বিকেল হয়ে গেছে। তোমার খেলার গ্রুপ কোথায়? আমি কোনো খেলা করি না। কেন খেলো না কেন? ভালো লাগে না এখন। তোমরা সব মন্ডল নাকি? এখানে মন্ডল পাড়া? হ্যাঁ, আমাদের এখানে সব মন্ডল পাড়া। তো এখানে গন্ডগোল করে না কেউ? হ্যাঁ হয়, মাঝে মাঝে একটু হয়। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে। এই ঘাটের নাম হচ্ছে রজনী ঘাট। এখানে দেখো কি কষ্ট করে এনাদেরকে নামাতে হচ্ছে। বামফ্রন্ট আমল থেকে এটা হয় না। আমাদের এই রাস্তাটা বর্ষাকালে ইট তুলে দিয়েছে, নিয়ে যে যার ঘর বাড়ি বানিয়ে নিয়েছে। আর এই রাস্তায় আমরা এখন এই বর্ষাকালে কাপড় তুলে হাঁটতে হয়। গুড আফটারনুন, তোমাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে খুলনাতে আছি। খুলনা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আর যেই পাড়াতে আছি এই পাড়ার নাম হচ্ছে কি পাড়া বললেন দাদা? আচ্ছা, মন্ডল পাড়াতে আছি। তো এখানে বেশ কয়েকজন দাদাদের সাথে কাকিমাদের সাথে গল্প করছিলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে, এই মানে মন্ডল পাড়াতে? মন্ডল পাড়া। না আপনি কি মন্ডল? না, আমি পাত্র। আচ্ছা, পাত্র মন্ডল পাড়ায় কেন আছেন? ভাগ বেশি মন্ডলের, তাই মন্ডলটা হয়ে গেছে, পাত্রটা কম। তো আপনি পেশায় কি করেন? আমি চাষবাস করি। আপনার নিজের জমিতে না অন্যের জমিতে? অন্যর জমি, নিজের জমি। সবজির দাম তো এখন অনেক কম, কিন্তু আমি যে সময় সবজিটা তুলবো সেই সময় দামটা বেশি হবে। যে সমস্ত সবজি অ্যাভেলেবেল বাজারে সেই সমস্ত সবজি 5 টাকা, 10 টাকা, 15 টাকা কিন্তু কেজি। হ্যাঁ। আর টমেটো এখানে কত টাকা কেজি আছে? টমেটো 5 টাকা। ঘটি হারানি বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ওখানে গেছিলাম, বললো 10 টাকা 2.5 কেজি। আমি গত কালকের বাজার থেকে কিনলাম 20 টাকা কেজি। 20 টাকা কেজি আর 2.5 কেজি 10 টাকা দিচ্ছে। এতটা ডিফারেন্স। কত টাকা লাভ করে চাষিরা, মানে যারা মাঝখানে থাকে? চাষিরার তো লস, চাষিদের। কেননা চাষিরা দাম পাচ্ছে না, মাঝখানে যারা কেন পাচ্ছে না? আমাদের এখানে মানে সবাই চাষি, হ্যাঁ, কেনার লোক কম, সবার বাগানে হচ্ছে। এবার তার ফলে নিয়ে মার্কেটে তোলা হচ্ছে। মানে আপনাদের থেকে যারা নিয়ে যাচ্ছেন কলকাতা শহরের বাজার পর্যন্ত, কলকাতা শহরের পার্টি আসছে না তো। তাহলে কোথাকার পার্টি? এই আমাদের এই নিজেদের ভিতরে। আমাদের এখানে হিউজ পরিমাণে তৈরি হচ্ছে। মানে এখানকার মাল শিয়ালদা পর্যন্ত পৌঁছাচ্ছে না? না, ওই গাড়িটা আসছে না। ওইটা আসার কথা শুনেছিলাম আমি। আচ্ছা, কিন্তু ওইটা আসেনি আজ অবধি, যার জন্য এদিকের সবজির দাম একেবারে কম। আমাকে ওই এক চাষি বলছিলেন, কাকু বলছে আমরা খাবো কি, 5 টাকা যদি কেজি, তার পেছনে বিষ আছে, সার আছে, যা খরচা হয়েছে, তো আমরা চাল কিনে খাবো না ডাল কিনে খাবো, খেতে পাচ্ছি না। হ্যাঁ, এই মুহূর্তে এমন অবস্থা। অবস্থা তো খারাপ আমাদের এইদিকে। তো এইবার দাম বেড়ে যাবে কেন? মানে টমেটোর দাম কম, বেগুনের দাম কম, আলুর দাম কম। এর জন্য এইবার ওই চাষবাস ছেড়ে দিয়ে মানে বিদেশে চলে যাবে, তামিলনাড়ু, দিল্লি চলে যাবে। তারপরে যখন কেউ না আবার করবে তখন দাম বেশি হবে। তো এই দাদার সাথে সাথে পাশে এক কাকিমাকে দেখছি বাঁধে অনেকক্ষণ ধরে বসে আছেন। আপনি এখানে কেন বসে আছেন সেটা বলুন আগে। আমি এই কাজ হচ্ছে তাই। এই পাশে এই নৌকোতে কাজ হচ্ছে, তো আপনার সাথে ওই নৌকোর কি সম্পর্ক? নৌকো দড়ি খুলতে হচ্ছে, দড়ি ধরতে হচ্ছে। নৌকোটা আমার। আপনি কি নৌকোর মালকিন? ওরে বাবা রে, এরকম একটা বাঁধের রাস্তায় বসে আছেন যেই মহিলা, ওই মহিলা পাশে দেখতে হচ্ছে কয়েক লক্ষ টাকা দামের মালকিন। এই নৌকো বানাতে কত টাকা খরচা পড়ে? 10 লাখ। এই নৌকোটা বানাতে খরচা পড়ে 10 লাখ টাকা। মানে উনি যখন বানিয়েছিলেন 10 লাখ টাকার মতো খরচা পড়েছিল। এখনো ঋণ শোধ হয়নি। এইটা কেউ বলে কেউ বিশ্বাস করবে না, বলে লাভও নেই। আপনি গরিব মানুষ? আগে বলুন, আপনি গরিব মানুষ কিনা সেটা বলুন। প্রথমে তো ক্যাশ থাকে না। না, গরিব প্রত্যেকেই জন্মগত গরিব হতেই পারে। এইখানে ব্যবসা কেমন হয় এই নৌকোতে? এখন ভালো হচ্ছে, কদিন কম হচ্ছিল। আচ্ছা, মাঝখানে কম হচ্ছিল, লকডাউন গেল, ঘর বন্ধ ছিল। ও আচ্ছা, এখন ভালো হচ্ছে। যাও, এদিকে এত টাকা ইনভেস্ট যখন করেছেন, ইনকামের আশাই অবশ্যই, তাই তো? তো মেনলি এই নৌকোটা চালাই কে, মানে আপনার
ছেলে আর ওর বাবা। কাকিমার সাথে গল্প করতে করতে আরেক কাকু চলে এলেন, হাতে একটা বালতি নিয়ে। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন, কি বললেন? গরু জল দেওয়ার জন্য। কটা গরু আপনার? 7খানা গরু। তো এই গরু 7খানা গরু মানে এর পেছনে তো অনেকটা লেবার দিতে হয়। হ্যাঁ, সারাদিন ওর সঙ্গে পরিশ্রম করতে হয়। সে কে থাকে, আপনি না বাড়ি অন্য কেউ? না, আমি থাকি। এই গরুর দেখাশোনা ছাড়া চাষবাসের কাজ? হ্যাঁ, চাষবাস, এই নইতে জাল টানা, বোট চালানো, চাষের কাজ। মানে এই যে নৌকো আছে, এই নৌকো আপনি চালাতে পারেন? হ্যাঁ, আমাদের নৌকা। আপনার নৌকোতে কি কাজ হয়? এই ইট বালি সিমেন্ট। এই নৌকোগুলোকে বলে কি, বলেন কি আপনারা? কিস্তি। আচ্ছা, এই যে বোট, যে বোটে মাল পরিবহন করা হয়ে থাকে, এই নৌকোটাকে বলা হয় কিস্তি। আমি জানতাম না, আজকে প্রথম শুনলাম কাকুর মুখে, ভালো লাগলো। তো এই কাকুরও একটা কিস্তি আছে তার মানে? ছোট। হ্যাঁ। তো সেই কিস্তি কে চালায়? ছেলে। তো এখন যাচ্ছেন গরুকে জল খাবার দিতে, আপনি স্নান করবে কখন, আপনি খাবেন কখন? আমি এইবার এই গরুকে জল দিয়ে স্নান করে চলে আসবো, এসে ভাত খাবো। এই নদীর ঠিক পাশে, বাঁধের রাস্তায় পাশে একটা পুরনো মন্দির দেখতে পাচ্ছি। বহুদিনের না? হ্যাঁ, সে বুঝতে, এখানে পুজো টুজো এখন হয় বলে মনে হয় না, তো অনেক পুরনো মন্দির এখানে একটা দেখতে পাচ্ছি। তো এই সুন্দরবন অঞ্চলে নদীর বাঁধের পাশে অনেক জায়গায় দেখি মন্দির, কোথাও বেশ অনেক পুরনো, কোথাও সবে সবে হয়েছে, কোথাও কিন্তু সরকার থেকে অনেক জায়গায় দেখেছি বেশ বড় সড়ো করে দিয়েছে এই ধরনের মন্দির টন্দিরগুলো। তো এগুলো দেখতে বেশ ভালো লাগে। মন্দিরটা হ্যাঁ, পুরাতন মন্দির। এটা কি হরি মন্দির ছিল নাকি? হরি মন্দির ছিল। এই ঘর বাড়ি মানে অতরা করে জায়গা সব ভেঙে ভেঙে গেছে। আচ্ছা, এদিকে আরো বাঁধ আরো ওদিকে ছিল। ওই যে গাছগুলো আছে না, ওই একটা পানি গাছ, তার ওধার দিয়ে ছিল এইসব। ও আচ্ছা, তার মানে এখানে আগে পুজোর পার্বণ বেশ ভালো হতো। এখনো হয়, তাই এখন আর এই রাস্তার ধারে আর লোকজন এখন মারা গেছে, যায় বয়স্ক লোক। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে 3 রাস্তার একটা মোড় দেখতে পাচ্ছি। আমি এলাম ওদিক দিয়ে, সামনে দিয়ে, ডান দিকে পাড়ার ভেতরে বা গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে, আর এদিকে আর একটা রাস্তা চলে যাচ্ছে। আর এই কর্নারে যে বাড়ি, সেই বাড়িটা ঠিক এরকমই দেখতে পাচ্ছ। বাড়ির সামনে এরকম একটা উঠান আছে, আর তার পাশে এরকম একটা পুরনো দিনের মন্দির। এই মন্দিরটা কত বছর পুরনো হতে পারে? আমিও ঠিক জানি না। মানে আপনার ছোট থেকেই দেখছেন? একটু আগে যে কাকিমার সাথে কথা বলছিলাম, ওই কাকিমারই ছেলে, ওই দাদা। আর এই বাঁধের পাশে বেশ কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি। এই যে ফুলগুলোকে কি বলে জানি না, কিন্তু বেশ দেখতে ভালো লাগে। এই ফুলগুলোকে কি বলে কাকিমা? বেড়া চাঁপা। এই গাছগুলোকে বলছে বেড়া চাঁপা ফুল। আর দেখতে কিন্তু খুব সুন্দর। এগুলো পুজো টুজো হয় না তো? দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু, নদীর পাশে এরকমই। আপনি কোথা থেকে ফিরছেন? স্নান করতে যাচ্ছি, জল আনতে যাচ্ছি, জল নেই। ক্যানে করে জল নিয়ে আসবেন। আর স্নান মানে কি পুকুরে নাকি কল? আচ্ছা, কলে স্নান করতে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের কল আছে, জল নেই। কেন জল উঠছে না? উঠছে না। যেখানে এখন যাচ্ছেন এখানে গরমের সময় জল পাওয়া যাবে? হ্যাঁ, ওখানটা জল পাওয়া যায়। ওরা তো আমাদের আগে বসানো, হ্যাঁ, আর ওদের তো মার্শাল করা আছে। আচ্ছা, তেমন অনেক ডেপ বেশি, জলে জল উঠছে না। সুন্দরবন অঞ্চলে চারপাশে শুধু জল, জলের মাঝখানে আপনাদের বসবাস। না, আগে হতো না, এই ক বছরের হচ্ছে। কেন হচ্ছে জানেন না? ওই চাষটাই করে, চাষটাস করে তো। আচ্ছা আচ্ছা, ওই শ্যালো মেশিন বসিয়ে সব জল তুলে নিচ্ছে, আর জলের লেয়ার আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, ইটগুলো পুরো ভেঙে চড়ে সব একাকার হয়ে গেছে। এখান থেকে কেউ সাইকেল নিয়ে গেলে বাইকে তেমন অসুবিধা হবে না, একবারে যে হবে না তাও না। বাইকের চাকা এখানে পড়লে স্কিড করতে পারে, সাইকেলের চাকা পড়লেই তো উল্টে পড়ে যেতে পারে, বিশেষ করে যদি একটু বৃষ্টি হয় বা বর্ষার সময়। তো এদিকে কিন্তু বাইক বা সাইকেল নিয়ে চলাচল করাটা অনেক চাপের, অনেক রিস্কি। আর বর্ষার সময় কী হয়, জল পড়ে পড়ে শ্যাওলা টাইপের হয়ে যায়, পিচ্ছিল টাইপের হয়ে যায়, চাকা পড়লে স্কিড করে উল্টে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। ও কাকু, আপনাদের বাড়ি? এই কুল দেখে এলাম, ওই পাখি ঠোকর মারছে, সব তো পড়ে যাচ্ছে। আপনাদের বাড়িতে খাওয়ার লোকজন নেই? একটু আসছি, অসুবিধা আছে? একটু আসছি, অসুবিধা আছে? তো যাই হোক, চলে যাচ্ছিলাম কাউকে দেখতে না পেয়ে, তো কাকু হঠাৎ করে বেরিয়ে এলেন। তুমি ওই রাতের বেলা দাঁড়িয়ে আছো? আচ্ছা আচ্ছা, তো এই যে কুলগুলো দেখাচ্ছিলাম, তো এই কুলগুলো টোটালটাই মানে 90% গাছের কুল পাকা। আর উপরে কি পাখি এই যে ঠোকর দিচ্ছে? ওগুলো ওই বিভিন্ন রকম পাখি আসে তো। আচ্ছা, বিভিন্ন রকম পাখি এসে ঠোকর দিচ্ছে, তো ওরা খাচ্ছে কম, নষ্ট করছে? হ্যাঁ, নষ্ট করতে, মানে এরা তো মোটা তো নরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠোকর মারলেই তো পড়ে যাচ্ছে। তো আপনার এই কুল কি মিষ্টি না? মিষ্টি, এগুলো টক কুল, মিষ্টি। আচ্ছা, টক কুল, ওই জন্য আপনারা খান না? হ্যাঁ, খাওয়া হয়। আমাদের ওই শরীরে সব নিয়ে গেছে, এবার আমরা তো বাড়ি ছিলাম, কালকে রাত্রে এসেছি। কোথায় গিয়েছিলেন? এই গিয়েছিলাম একটু মেয়ের কাছে, মেয়ে কলকাতায় থাকে। আচ্ছা, আপনি গেছিলেন মেয়ের বাড়িতে? হ্যাঁ,
মেয়ের বাড়ি বলতে মেয়ে এখনো বিয়েটি হয়নি, মেয়ে এখন ওই এমএসসি করতে গেছে, মেডিকেলে জব করে। আচ্ছা, মেডিকেলে বিএসসি নার্সিং করার পরে হচ্ছে কি 4-5 বছর সার্ভিস জব হয়ে গেল, আবার পরীক্ষা দিয়ে এমএসসিতে চান্স পেয়েছে, হ্যাঁ এমএসসি করছে। এটা কোথায়? এসএসকেএম পিজিতে। আপনার পেশা কি? আমি হচ্ছে কি টেলারিং করি এবং হচ্ছে কি কাপড়ের দোকান। আমাকে অনেকে বললেন যে এখানে নাকি নদী আস্তে আস্তে চওড়া হচ্ছে, হ্যাঁ। এই যে বাঁধ আস্তে আস্তে পেছনের দিকে সরছে, হ্যাঁ, পিছনে দিয়ে চলে তো দুদিন পরে আপনার বাড়িতে এদিকেও তো চলে যেতে পারে। কিছু করার নেই। আচ্ছা, যদি কখনো এই বাঁধ পিছিয়ে আপনার বাড়ি ভাঙা পড়ে, তো ভবিষ্যতে আপনি কি বাড়িটাকে ওদিকে সরিয়ে নেবেন না এখান থেকে ট্রান্সফার করে অন্য কোথাও চলে যাবে? শিফট জায়গা ভিতরে আছে, ওই যে সুইচ গেট আছে সামনে, ওখানে খাল আছে, খালের ওপারে জায়গা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আর বাড়ি টাড়ি হয়তো করা হবে না, কারণ এই তো পরপর বয়স হয়ে যাচ্ছে, মেয়ে বাইরে থাকে, তখন দেখা যাচ্ছে যে এইখানে এই ঘর যখনই বাদ হয়ে যায় তখন হয়তো ওদিকে বাইরের দিকে চলে যেতে হবে। হ্যাঁ, আমারও বক্তব্য সেটা কিনা, ধরুন আপনি আজকের বাঁধ ভেঙে ওখানে গেল, দুদিন পরে ওপারে বাড়ি করলেন, আবার ভেঙে আবার ওপর চলে গেল, মানে আপনার সারা লাইফটাই এরকম 2-3 করে ভাঙতে হচ্ছে। আপাতত আপনাদের একবার বাড়ি ভাঙা পড়েছে না কবার? না, আমার এই পর্যন্ত এই পাকা ঘর করা নিয়ে এ পর্যন্ত মাটির ঘর এর আগে 4-5 বার করা হয়েছে, ভাঙা হয়নি। ওনার 57-58 বছর বয়স, এই 57-58 বছর বয়সে ওনাকে 4-5 বার ঘর ভাঙতে হয়েছে, আবার নতুন করে বানাতে হয়েছে। একটা মানুষ তার লাইফ চলে যায় একটা বাড়ি বানাতে, সে তার সামর্থ্য অনুযায়ী যাই বাড়ি বানায় না কেন, এরকমই ঝুপড়ি হোক বা ওরকমই একটা দালানওয়ালা বাড়ি হোক, যার যার সামর্থ্য অনুযায়ী একটা বাড়ি বানাতে তার লাইফ চলে যায়। তো আপনাদের সেখানে 4-5 করে ঘর বাড়ি ভাঙতে হচ্ছে, বানাতে হচ্ছে, তো এটা কেমন মনে হয় যখন মনে পড়ে, কেমন লাগে? এবারে একটা ঘর বানতে গেলে তো নিম্নতম এসে মাটির ঘর বাঁধুক আর ওই খুঁটি সারি দিয়েই করুক, মিনিমাম 30-40 হাজার টাকা করে খরচ আছে। 30-40 হাজার টাকা যার কাছে ওই মাটির ঘরটা বানায় তার কাছে অনেকটাই মূল্য। আপনি ধরুন দালানটা বানিয়েছেন, এটা ধরুন 10 লাখ 8 লাখ 10 লাখ খরচ হয়েছে, আপনার কাছে এটাও অনেক মূল্য। অনেক ধন্যবাদ আপনাকে, আসছি। যাই হোক, কাকুর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর ওনার 57 বছর বয়সে ওনার 4-5 বার বাড়ি ভাঙতে হয়েছে, গড়তে হয়েছে। তো নদীর পাশে মানুষের জীবন হচ্ছে ভাঙা করা খেলা, এটা প্রকৃতির নিষ্ঠুরতা ওনাদেরকে শক্ত করে দিয়েছে, মানে শির দ্বারা বলুন, মেরুদণ্ড বলুন, একেবারে মজবুত করে দিয়েছেন যে যতবার ঘর ভাঙবে ততবার তোমাকে উঠে দাঁড়াতে হবে। ওই ভয় পেলাম, কষ্ট পেলাম, শুয়ে পড়লাম, নেতিয়ে পড়লাম চলবে না, তাহলে তোমাকে এই সুন্দরবনে সারভাইভ করতে হবে না, তোমাকে চলে যেতে হবে শহরে, ফুটপাতে গিয়ে ঘুমিয়ে থাকো, কোনো ঘরবাড়ি ভাঙার ভয় নেই, কিচ্ছু নেই। এই যে বাবলা কাঠগুলো, এই যে বাবলা গাছ আর কি, যদি কারোর বাড়িতে কারোর ভাগে যদি এরকম 10-15টা বাবলা গাছ থাকে, তাকে কিন্তু সারা বছর আর কোনো জ্বালানি কিনতে হবে না। তার কারণ হচ্ছে এই যেমন গাছটাকে ছেটে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ পুরো ন্যাড়া করে দিয়েছে, এই যে কাঠগুলো এগুলো কিন্তু শুকানো হবে, তারপরে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। তো প্রত্যেক বছরে সম্ভবত 2বার বা 3বার এরকম ছাঁটা হয়, আবার এরকম তৈরি হয়ে যায়, এটাও ছাঁটা হবে, আবার এতটা কিন্তু জ্বালানি হয়ে যাবে। তো এই দিকে কিন্তু এই দিক দিয়ে অনেক উপকৃত, জ্বালানির পেছনে দৌড়াতে হয় না, অন্যান্য জায়গায় জ্বালানি কিনতে হয়, কাঠ কিনতে হয় বা তেল কিনতে হয়, বা যারা গ্যাসে রান্না করেন তাদেরকে গ্যাস কিনতে হয়, কিন্তু এখানে যারা মাটির উনুনে রান্না করেন কাঠ জ্বালিয়ে, তাদেরকে কিন্তু কোনো রকম কিনতে হয় না। একটু খাটনি করলেই কিন্তু প্রচুর গাছ, ডালপালা কাটলেই 2-4 দিন শুকাতে দিলেই কিন্তু জ্বালানি হয়ে যাবে। আর এই হচ্ছে সুইচ গেট, এদিকের জল গ্রামের দিকে ঢুকে যাচ্ছে, পাড়ার দিকে। এরকম সাদা মাটা বাড়ি আশেপাশে এরকম একটা জল করা বাড়ি দেখতে পাচ্ছি, তো সেটা বেশ ভালো লাগছে। ওনার বাড়ি যেতে গেলে ঠিক এরকমই একটা ইটের রাস্তা, যদিও সেগুলো প্রায় ভগ্ন দশা। আর এই হচ্ছে সুইচ গেট, এখানে ডুবুরি পাওয়া যায়, ডুবুরির নাম্বার আছে, তোমরা যদি কারোর ডুবুরি দরকার পড়ে সেই ডুবুরিকে ফোন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ নাম্বার। সুইচ গেটের ঠিক পাশেই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন গাছ ভর্তি, বিভিন্ন গাছ না, এক ধরনের গাছ, সম্ভবত এগুলো বানি গাছ, আর বানি গাছের জঙ্গল আর কি। আর ঠিক এই জঙ্গলের মাঝে অনেকগুলো নৌকো আছে, যদিও সব পরিত্যক্ত নৌকো। এই নৌকোগুলো আর রিপেয়ার হবে না, আর কখনো নদীতে নামবেও না। 1, 2, এদিকে 3টে, আর ওদিকে একটা 4টে আছে, আর বেশ কয়েকটি নৌকো আছে যেগুলো রিপেয়ার করা যাবে বা ভালো আছে, পরে নদীতে নামাবে। এখন যেহেতু ভাটা, তার জন্য ডাঙায় উঠে আছে। তো দূরে এক কাকুকে দেখছি নৌকোতে কিছু একটা করছেন, মানে হাতুড়ি মারার শব্দ শুনতে পাচ্ছি। তো ওনাকে একটু জিজ্ঞাসা করি যে উনি কী করছেন এখানে। আর জায়গাটা দেখো,
বেশ আড্ডা মারার জন্য, গল্প করার জন্য, বিকেলবেলা সময় পাস করার জন্য কিন্তু এক অসাধারণ জায়গা, অসাধারণ লাগছে। আর এখানে এখন পর্যন্ত কিন্তু জল ওঠেনি বা এই মুহূর্তে উঠছে না। যখন গন বা ভরা কোটাল থাকবে তখন জল কিন্তু অতটা উঠে যায়, বাট এখন কিন্তু এখানে শুকনো, তার মানে এখানে জল ওঠে না। কাকু আপনি কি করছেন এখানে? আচ্ছা আজকে উঠে যাবে কেন? আজকের থেকে পড়ে যাবে কোটাল? ও আচ্ছা আচ্ছা, কাকু বলছেন যে আজকের থেকেই জল উঠে যাবে। পূর্ণিমা তো কালকে। আচ্ছা আগামীকাল পূর্ণিমা, তার মানে আজ থেকেই জল উঠে যাবে? আজ রাত্রে জল উঠে যাবে, ওই গাছ অবধি রাত্রে উঠেছে, আজকে চরে জল উঠে। আচ্ছা আচ্ছা, আজকের এই গাছ পর্যন্ত উঠেছে, তারপরে বলছে কাল থেকে, মানে আজকে রাতেই ওই পুরো উঠে যাবে ওই পর্যন্ত। তো আপনার নৌকো কতদিন নামেনি জলে? আমাদের নৌকো প্রত্যেক দিনই জাল ধরতে যাই জলে। ও তার মানে আজকের গিয়েছিলেন? এখন এটা কি করছে, রিপেয়ার করছে? কিছু ভেঙে নিয়ে গেছে? এই হাল পাওয়া যায় না, এইটা একটু হালের চোরাটি মেরে নিচ্ছে। ও আচ্ছা, হালের চোরা। এই নৌকোতে কি করেন আপনারা? বাগদা ধরি। আপনি একা যান নাকি বাড়ির লোকজন? একা যাই। তো একা একা কষ্ট হয় না? না, কষ্ট হলে কি করবে, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো? না, খাবো। তো এখন কাজ করে যাচ্ছেন, খাবেন কখন? এখন তো 2টো বেজে গেল। এই যাবো আমি। তো ছেলেরা এই নৌকোর সাথে জড়িত না? ওনারা কি করেন? একজন চাষবাস করে, আর একজন মাস্টার। আচ্ছা, মাস্টারই করেন। উনি কিন্তু এই নৌকো বেয়ে মাছ ধরে ছেলেকে পড়াশোনা করিয়েছেন, তাই তো? তো অনেক কষ্ট করে তো ছেলেদেরকে মানুষ করিয়েছেন, তো এখন ছেলেরা দেখে তো, মানে ছেলেরা এখন তো দেখছে, এর পরে এখন কি করবে তার কোনো ঠিক আছে। আমি যখন আয় করতে পারবো না, আচ্ছা, তখন কি করবে তাদের ব্যাপার। কিন্তু এখন তো আয় করতে পারছি, চলছে। কিন্তু আয় যখন না করতে পারবো তখন তো তাদের ব্যাপার, তাদের হেল্লায় পড়তে হবে, তারা দেখবে কি না দেখবে। কর্তব্য যেটা আমি সেটা করেছি, কিন্তু এবার ছেলেদের কর্তব্য, ওরা কি করবে না করবে তাদের। ছেলেদের থেকে পাবেন বলে করেছেন এমনটা না, আপনার দায়িত্ব ছিল, আপনি করেছেন। দায়িত্ব ছেলেদের মানুষ করা, কিন্তু তাদের তো অমানুষ করিনি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি কাজ শেষ করুন, বাড়িতে খেতে যান। অনেক অনেক বেলা হয়ে গেল। আপনি এখানে কি করছেন? নৌকায়। আপনার নৌকো কোনটা? ওইটা। আপনি কি করেন ওইটাতে? ওই নদীতে জাল টাল ধরি। একা যান নাকি বাড়ি কেউ যায়? হ্যাঁ, একাই। ও আচ্ছা, এদিকে দেখছি সবাই একা। আর আমি ছোট রাক্ষসখালী বা পাথর প্রতিমা রামগঙ্গার ওদিকে জিজ্ঞাসা করি, স্বামী স্ত্রী বা ছেলে একজন যায়, দুজন যায়, একজনে বলে অনেক কষ্ট। তো যাক, এনারা বেশ অনেক 30-40 বছর ধরে এই কাজ করছেন, অনেক অভিজ্ঞ। এনাদের হয়তো একা গেলেই করে নিতে পারে। তো কাকুর সাথে কথা বলে ভালো লাগলো। ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর জায়গাটা কিন্তু অসাধারণ, বেশ ঠান্ডা ঠান্ডা। আর চারপাশে এগুলো বানি গাছ বলে না? এগুলোকে বানি গাছ বলে। বানি গাছের যে ছাওয়া, বেশ ঠান্ডা লাগছিল। আর পুচকেগুলো দেখো, সব স্কুল থেকে ফিরছে। আচ্ছা, পুচকে বললাম বলে রেগে গেল নাকি? কোন ক্লাসে পড়ো? আমরা দুজন করে পড়ি, এখানে 2তে পড়ে। 2তে। তুমি কোন ক্লাস? আমি 6-এ। স্কুল যাওনি কেন? আমাদের স্কুল হচ্ছে না। আচ্ছা, পরীক্ষা চলছে, মাধ্যমিক। ও আচ্ছা আচ্ছা। স্কুলে যেতে কেমন লাগে তোমাদের? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। কি বলো, লোকে স্কুলে যেতে ইচ্ছা করে না তো, পড়তে হয়। আমাদের ভালো লাগে। ভালো লাগে? আমাদের সময় কোনো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে, কেমন লাগে স্কুলে যেতে? ও ভালো লাগে না, পড়তে হয়, মাস্টার পড়া না পারলে মারে। আমাদের ভালো লাগে। এখানে আরেক ভাই চলে এসছে। তোমার নাম কি? জিৎ মণ্ডল। ক্লাস 4-এ পড়ো? হ্যাঁ। তোমার নাম কি? দেবস্মিতা মণ্ডল। দেবস্মিতা মণ্ডল। আমার নাম মৌমিতা মণ্ডল। তোমার নাম? কাকলি মণ্ডল। কাকলি, ক্লাস 6। তো তোমরা সব মণ্ডল নাকি? এখানে মণ্ডল পাড়া? হ্যাঁ, আমাদের এখানে সব মণ্ডল পাড়া। তো এখানে গন্ডগোল করে না কেউ? হ্যাঁ হ্যাঁ, হয়, মাঝে মাঝে একটু হয়। আমি তো শুনেছি যারা মণ্ডল তারা গন্ডগোল করে। না, মণ্ডল গন্ডগোল করে। তো যাই হোক, তোমাদের বাড়ি কত দূর? আর এই যে আমাদের বাড়ি এইটাই। বাহ, এদের বাড়িতে যেতে গেলে দেখো কি সুন্দর রাস্তা, এখান থেকে নিচে নেমে যাচ্ছে। এদিকে ধানের যে বিচালিগুলো, ধান ঝাড়া হয়ে গেছে, এখানে গাদি করে রেখেছে। ইভেন বাড়ির সামনে যে উঠান আছে, আচ্ছা, সেই উঠানের পাশে কিন্তু ওদিকেও খড়ের যে বিচালি, সেগুলো কিন্তু গাদি দিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ, টাটা। তো যাই হোক, ভালো লাগলো। ওরা আমার পেছনে গিয়ে হাসাহাসি করছে। নদী, বানি গাছের জঙ্গল, তার পাশে এরকম ইটের রাস্তা, বাঁধের রাস্তা। আর দেখো স্কুলটা দেখো, বা দোতলা স্কুল, প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল দোতলা, সেটা বেশ অনেক ভালো লাগার ব্যাপার। আমাদের সময়, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, সরকারি স্কুলে পড়তাম, আমাদের স্কুল ছিল পাকা, বাট ওপরে অ্যাসবেস্টাস দেওয়া, ছাদও ছিল না। বাট এখানকার যে স্কুল, একতলা তো ছাদ আছে, প্লাস ওপরে দোতলার সেটাও ছাদ আছে।
এখানে লেখা আছে খুলনা পুলপাড়া শিক্ষা কেন্দ্র, গ্রাম খুলনা, ব্লক সন্দেশখালী 2। স্কুলটা দেখে ভালো লাগছে। এই ডান দিকে খুলনা চলে যাচ্ছি, আর নদীটা যদি এই যে দ্বীপের ওই পারে যদি যাওয়া যায়, ওইটা দিয়ে সোজা গেলে ওপারে হচ্ছে ধামাখালি, আর তার ওপারেই আতাপুর আছে, গোপালের ঘাট আছে, চিমটা ঘাট আছে। আর ওদিকে যদি সোজা যাওয়া যায় একেবারে এই নদীর কর্নার যে এখানে টান আছে, টানের ঠিক ওই পারে হচ্ছে রমাপুর। রমাপুরের ভিডিও তোমরা দেখেছো, যে মাম্পি বলে একটা মেয়ে ছিল, সেই তাদের বাড়ি ঠিক সেই নদীটার মানে এই যে নদী ক্রস করলে ওপারেই হচ্ছে ওই মাম্পিদের বাড়ি বা সর্দারপাড়া বা রমাপুরের হাটফাট বা ঘাট। বাঁদিকে এখানে একটা ক্লাবের রং টং করেছে। ক্লাবের নাম হচ্ছে খুলনা পুলপাড়া স্টার ইউনিট ক্লাব। 1408 সালে তৈরি হয়েছিল ক্লাবের সামনে এরকমই ছোট মাঠ, উপরে পুকুর, এখানে একটা বট গাছ, তার পাশে এরকমই বসার জায়গা, বেঞ্চ পাতা। আর এখানে পুজো টুজো হয়েছিল, আর সেই পুজো উপলক্ষে কোনো মেলাও বসেছিল মনে হয়। আর এখানে রান্না বান্না হয়েছিল খিচুড়ি, যে দুটো উনান দেখতে পাচ্ছি। তো গ্রামের দিকে এই ধরনের ছোটোখাটো পুজো পার্বণ উপলক্ষে আর কি, তো যে মজা পায় এখানকার ছেলেমেয়েরা, মানুষজনেরা বেশ অনেক মজা পায়। আর সম্ভবত এখানে হরিনাম বা এই কীর্তন টাইপের হয়েছিল, ধাঁচা দেখে বোঝা যাচ্ছে। আর এই হরিনাম কীর্তন হলে গ্রামের বয়স্ক মহিলারা, পুরুষরা, এনারাও কিন্তু অনেক মজা নেন। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি দেখতে পাচ্ছ আমার পেছনে রাস্তার হাল দেখো কেমন। এই রাস্তার মধ্যে আমি পেছনে দেখতে পাচ্ছি একটা ভ্যান আসছে, ইঞ্জিন ভ্যানটা আসছে দেখো, লাফাতে আসছে এই রাস্তার মধ্যে। এই রাস্তাটা পুরো লাফাতে যাচ্ছেন দেখো, এই মাটির রাস্তার মধ্যে এনারা কীভাবে লাফাতে যেতে হচ্ছে এনাদেরকে। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই যে পাশেই বাঁধের রাস্তা, এখানে কাদা, মানে যখন বর্ষার সময় বৃষ্টি টিষ্টি হয় তখন কিন্তু এখানে প্রচুর কাদা হয়। দুভাবেই ওঠানামা করা যায়। এদিকে মাটি রাস্তা এইভাবে নেমে গেছে, আর এদিকে যে রাস্তা সেটা হচ্ছে ইট বিছানো। এখানে দেখতে পাচ্ছ এখানে ইট বিছানো আছে। আর সামনে একটা মন্দির টাইপের সম্ভবত, এখানে আগে হয়তো মন্দির ছিল, হয়তো না মন্দিরই ছিল, কেন কি বাইরের যে টালি লাগানো ভগবানের যে মূর্তি, সামনে দেখতে পাচ্ছি ডান দিকে কালীর মূর্তি, এদিকে রামকৃষ্ণ মহাদেব। আর এখানে আগে হয়তো মূর্তি ছিল, তো সেগুলো বর্তমানে নেই, চারদিক দিয়ে ক্র্যাক হয়ে গেছে। আর সম্ভবত এই বাড়ি অনেক পুরনো বাড়ি পুরনো না, বাড়িটা নতুন, বা যার বাড়ি ওনারা অনেক পুরনো দিনের বাসিন্দা, তখনকার আমলের এই মন্দির। এই নদীর ঠিক পাশেই এরকম মেঠো রাস্তা, তার পাশে এরকম একটা পুরো মন্দির। সেই মন্দির দেখে আমার একটি কবিতা মনে পড়ছে, যদিও এই নদীর নাম অঞ্জনা না, তারপরও কবিতাটা বলছি। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়ো মন্দিরই খানা গঞ্জেরও বাঁয়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, আর আছে একতারা বক্ষেতে ধরে গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার চন্দন সেন, দুমুঠো অন্ন তারে 2 বেলা দেন। তো এই কবিতা অনেক ছোটোবেলায় শুনেছিলাম বা পড়েছিলাম, তো সেই রকম একটা ফিল পাচ্ছি এখানে। পাশেই নদী, পাশেই এরকম একটা পুরো মন্দির, যদিও এই নদীর নাম অঞ্জনা নদী না, বা এটা কোনো চন্দনী গায়ে এই মন্দিরও না, তারপরও এরকম একটা সিমিলার জিনিস দেখতে পাচ্ছি, যে নদী আছে, তার পাশে গ্রাম আছে, তার ঠিক পাশে এরকম একটা জীর্ণ ফাটলধরা একটা পুরনো মন্দির আছে। তো যার জন্য এই কবিতাটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন যে ঘাটে চলে এসেছি, এই ঘাটের নাম হচ্ছে রজনী ঘাট। আর এই রজনী ঘাটের পরিস্থিতি ঠিক এমনই, একবারে এখানে সম্ভবত ভেঙে টেঙে গেছিলো কখনো, ভাঙাচোরা ইটের রাস্তা, এখানে মাটির রাস্তা। আর এই হচ্ছে রজনী ঘাট। আর এই জায়গাটা হচ্ছে ওয়েটিং রুম, রেস্ট রুম। আর সামনেই খেয়া নৌকো চলে এসছে, আর এই নৌকো যায় ওপারে, ওই যে ওপারে যে ঘাট, যায় না ঘাটটা কোথায় দেখা পাচ্ছি না। তো আতাপুর ঘাট হচ্ছে ঠিক ওপারেই, আর এপারের যে ঘাট সেটা হচ্ছে রজনী ঘাট। এই যে নৌকো সেটা হচ্ছে এই আতাপুর রজনী ঘাটের মধ্যে ফেরি পারাপারের কাজ করে থাকে। কি বলছেন বলেন?
এই রাস্তা প্লাস এই ঘাটটাকে যাতে এ করা হয় দেখুন তো কিছু করা সেটা যায় তো কিনা দেখছিলাম, একটু আমি বলে কোনো নিউজ থেকে না, আমি এমনি একজন ব্লগ করতে এসেছি। এই আমি এটাই কেমন বলছিলাম, এপারে ভাঙাচোরা ইটের রাস্তা, এদিকেও ভাঙাচোরা ইটের রাস্তা, আর এখানকার যে কখনো বৃষ্টি যদি হয় তো এখানে তো মানুষজন পুরো এক হাঁটু কাদার মধ্যে দিয়ে যেতে হবে বহুদিন ধরে রাস্তাটা আর বিশেষ করে আপনাকে দেখছি বাইক নিয়ে তখন তো যেতেই পারবে না। না যাওয়া যায় না, প্লাস এটা হচ্ছে অ্যাকচুয়ালি হসপিটালের রোড। হ্যাঁ, Hospital এটা নাকি হসপিটালটা হচ্ছে খুলনা হসপিটাল, সেটা কোন দিকে আর যেতে হয়? এটা দিয়ে যেতে হয়। আচ্ছা, এটা দিয়ে যেতে হয়। হুম, তার মানে তো ওপারের যে সমস্ত মানুষজন এপারে আসে হসপিটালে যাওয়ার জন্য হ্যাঁ, তো অনেক তাদের খুবই কষ্টের মধ্যে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। আর রাস্তাটা শুধু আজ থেকে না, প্রায় সেই বামফ্রন্ট আমল থেকে কোনোরূপভাবে সহযোগিতায় এটা হয় না। একটা দু কাজ হয়, হয়ে ওটাই শেষ। এটা তো পুরো মাটির রাস্তাই ছিল, বাম ফ্রন্ট আমলে সে তো অনেক বছর হয়ে গেছে। সেখান থেকে এই পর্যন্ত কোনোরূপভাবে এখনো পর্যন্ত কার্যকারী কিছুই হয়নি। মানুষের ভীষণভাবে অসুবিধা। ঘাটটাও তো সেই অবস্থা। ঘাট দাদা বলছেন যে এখানে বাম ফ্রন্ট আমল থেকে নাকি এই রাস্তায় এরকমই বা ঘাটের অবস্থা এরকমই। আর এই ঘাট দেখো, এখানে নৌকোতে নামার জন্য বা নৌকো থেকে উপরে ওঠার জন্য মানে খুব চাপের হয়ে যাবে। কিন্তু বিশেষ করে যারা যে সমস্ত মহিলারা শাড়ি পরে থাকেন, নর্মালি গ্রামের মহিলারা তো শাড়িই পরে থাকেন, তাদেরকে নৌকোতে উঠতে বা নৌকো থেকে নামতে যে কষ্ট হয় বা অনেক রিস্কি, যখন তখন কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেটাই বলছিলেন আর কি এখানকার দাদারা। বস্তায় মাটি ঘুরে ঘাট করতে আমাদের দীর্ঘদিন ধরে খেয়া দিচ্ছে, কোনোভাবে কার্যকারী কিছুই হয় না। যেই আসে সেই বলে, মানে যেই আসে সেই বলে করে দেবো, হচ্ছে না। আচ্ছা, অন্যান্য জায়গাতে কি ভালো টালো রাস্তা বানাচ্ছে, তো এখানে কি কোনো ওই পলিটিক্যালি কোনো ইস্যু আছে নাকি যেখানে রাস্তা হচ্ছে না? হ্যাঁ, ঠিক বলতে পারবো না, কিন্তু সেটা পলিটিক্যাল ইস্যু কিনা যায় কার্যকারী কিছুই হয় না। মানুষের এই যে রাস্তাটা ইদানিং যে কাজ করেছে, ওই ধরো এখান থেকে এই রাস্তাটা, এই রাস্তাটা এই পাইলিং করেছে, এখান থেকে এটা মাটি পড়েনি। আচ্ছা, মাটি পড়েনি, এমনি এখানে ইট দিয়ে চলে কোনো গেছে। মাটি টাটিও দেয়নি, কোনো কিছু না, পাইলিং করা ওইভাবে কাজ কমপ্লিট দেখিয়ে বেরিয়ে আচ্ছা গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো নর্মালি দেখছি যে রাস্তাঘাট অ্যাটলিস্ট সুন্দরবন অঞ্চলে এতটা খারাপ রাস্তা নেই, বাট এইখানে দেখছি এই খুলনা থেকে এই যে রজনী ঘাট বা এপার থেকে ওপারে যে আতাপুরে যাওয়ার জন্য যে খেয়া ঘাট, গেলে আরো দেখতে পাবে যে আরও বাজে রাস্তা, মানে আরও বাজে অবস্থা। একটা মানুষ হেঁটে যেতে গেলেও কষ্ট। এই ঘাটের অবস্থা দেখো, এই দাদার হাতে বাইক আছে, বাইকের হ্যান্ডেল ধরে আছেন দাদা, আর দাদাকে নামতে হবে। আমি যদি এমনি হেঁটে যাই আমার তো নামতেই ভয় লাগছে, তো দাদাকে এই গাড়িটা নিয়েই নামতে হবে। বা যে সমস্ত দাদারা বা কাকুরা মানে নৌকোতে করে গাড়ি নিয়ে আসছেন, মানে এতটাই চাপের এখানের মেম্বার বলুন বা পঞ্চায়েত প্রধানের নজর দেওয়া উচিত অ্যাটলিস্ট। অবস্থা খুবই খারাপ এখানে, বারবারই বলছি কোনোরূপভাবে কার্যকারী কিছুই হচ্ছে না, মানে পাত্তাই দিচ্ছে না গ্রামের নেতা। এটা তো করবে এখানকার মেম্বারদেরকে কখনো এ করেননি। আচ্ছা, মেম্বার তো ছোটোখাটো, আপনার ব্লকেও চলে গেছিলেন। ব্লক পর্যন্ত জানানো হয়েছে, ব্লকেও গিয়ে কোনোরূপভাবে কার্যকারী কিছুই হচ্ছে না। এখানে দেখো কি কষ্ট করে এনাদেরকে নামাতে হচ্ছে। আমি 2005-04 থেকে এখানে যাচ্ছি পেশেন্ট করতে। 2004 থেকে নাকি এরকমই প্রায় 20 বছর ধরে এই ঘাটের বা এই রাস্তায় এই অবস্থা। বড় কুটুম না, বিয়ে হয়ে যাবে না, তার বাবা ডাকছে খুব করে, এই তো আর 8 দিন আছে। ফেরিঘাট তার পাশেই, এখানে একটা বোর্ড গাছ দেখতে পাচ্ছি, তার পাশে এরকম এক দোকান, এক কাকুর দোকান। এখান থেকে আমি একটু জল নিলাম। আপনি চাও বিক্রি করেন নাকি কাকু? চা বিক্রি করেন? আচ্ছা, চা বিক্রি করেন না, এখানে জল, মিষ্টি ফিষ্টি, টুকটাক বিস্কিট ফিস্কিট এই সমস্ত বিক্রি করে। আর দোকানটা অনেক নিচু, আমাকে বসে এখানে থাকতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেরোসিন তেল কোথাও পাচ্ছেন না, তো কেরোসিন তেল নিয়ে করবেন কি? কেরোসিন, ও আচ্ছা আচ্ছা, স্টোভ জ্বালানোর মতো কেরোসিন তেল পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, তো এখানে কাকু চা করছেন না, তার কারণ হচ্ছে চা করতেন আগে, এখানে স্টোভও আছে, চায়ের যে সমস্ত সসপ্যান, যে চাকরি ফাকরি সবই আছে, বাট এই যে নিচে যে দেখতে পাচ্ছ স্টোভ আছে, কেরোসিন তেলের স্টোভ। তো উনি বলছেন কোথাও পাচ্ছেন না। এখানে কি বলেন, কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না? আমাদের খুলনায় পাচ্ছি। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলনাতে নাকি কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না, তাই উনি চা বন্ধ করে দিয়েছেন। তো আপনি এখানে গ্যাসে করলে হবে না? গ্যাস, হ্যাঁ, অনেক খরচা হয়ে যাবে না, বিক্রি বাট্টা কম। আচ্ছা ঠিক আছে, ব্যবসা করুন।
আর এখানে একটা কোনো ঘর টর ছিল, এখানে অনেকটা নিচু হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে কি ছিল কি জানি, এখানে কি ছিল দিদি, এখানে আগে কি ছিল? কি থাকবে, এমনি বিশ্রাম ঘর। আচ্ছা, এটা বিশ্রামঘর ছিল। ও আচ্ছা, এখানে বাঁদিকে বিশ্রামঘর ছিল, তো পরে এখানে সম্ভবত মাটি ফেলে বাঁধ অনেক উঁচু হয়েছে না? বিশ্রাম ঘর ছিল, এইটা ছিল না, এইটা ছিল না, এইটা আবার বানিয়েছে দিয়ে এখন ছেলেপুলের সুবিধা করে দিয়েছে। আচ্ছা, ওখানে মানে বসে সন্ধ্যা হলেই না? সন্ধ্যা হলেই আসার বসে ওখানে। আচ্ছা, বুঝতে পেরেছি। উনি কি সুবিধার কথা বললেন, তোমাদেরকে দেখায় যে কি সুবিধাটা হয় এখানে। এখানে চিপসের প্যাকেট আর বাদ বাকিগুলো নেই, তার কারণ হচ্ছে ওগুলো রেখে দিলে তাহলে ওগুলো গাঙে ভাসিয়ে দেয়, তার কারণ হচ্ছে তাহলে ধরা পড়বে না, তাই তো? ভালোই পরিষেবা তৈরি করেছে পাবলিক আর এমনি এখানকার পার্টির লোক সব। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে কি করছেন দুপুরবেলা? এই যে মেয়ে হচ্ছে দিদির বাড়ি যাচ্ছে বেড়াতে। ও আচ্ছা, আপনার মেয়ে নৌকোতে আছে? আচ্ছা, দিদি আপনার মানে আপনার বড় মেয়ে? হ্যাঁ। তার বাড়ি কোথায়? জয়গোয়ালপুর, ওই পারে, এই আতাপুরের সাইডে? আচ্ছা আচ্ছা। আতাপুরের সাইড। আপনার বাড়ি কতদূর? আমাদের বাড়ি এই সামনে। আচ্ছা, এদিকেই শ্মশানটার পাশে। আপনাদের এখানে ঘাটের তো অবস্থা যখন তখন অবস্থা খারাপ, মানে এমনি খারাপ, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। এই যে কোনো গুরুত্ব নেই, কোনো কিছুই করার লোক নেই। আচ্ছা আচ্ছা। আমাদের এই রাস্তাটা বর্ষাকালে ইট তুলে দিয়েছে। কেন? একদম ওই অবধি বলছে নতুন ইট আসছে, রাস্তা হবে বলে, রাস্তায় ইট যে হবে, ইট যে এসছে, রাস্তা যে হবে, কোনো পরিষেবা ভালো না। তো আসলে এখানকার লোক টাকা খেয়ে ঘুষ খেয়ে ইট সব না, লোকে সব নিয়ে নিল, টাকা সব নিয়ে নিল, টাকা ওরাও নিয়ে নিয়েছে আর ইটও লোকে নিয়ে নিয়েছে। আচ্ছা, নিয়ে যে যার ঘর বাড়ি বানিয়ে নিয়েছে। আর এখন রাস্তার ইট আর এখন রাস্তায় পড়ে আছে। ভাবো, রাস্তার ইট নিজেদের ঘর বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছে। অবশ্যই তারা নেতা গোছের হবে নাকি? করছে নেতা তো করছে। আর এই রাস্তায় আমরা এখন এই বর্ষাকালে কাপড় তুলে হাঁটতে হয়। কেন হাঁটতে হয়? সব জায়গায় তো রাস্তা হয়ে গেছে, আমাদের এই জায়গাটা পরিষেবা ভালো। সেটাই বলছি, এরকম মাটির রাস্তা আমি তো সুন্দরবন অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কোথাও এরকম এত বাজে রাস্তা দেখিনি। আপনাদের ওই মোড় থেকে এই মোড় পর্যন্ত পুরো রাস্তাটা খারাপ। এই মোড় কেন, বাজার অবধি, খুলনা বাজার অবধি। মানে ওই খুলনা থেকেই বলছি, খুলনা বাজার থেকে যে আমি তো যাই ইট পাতা ছিল, মানুষ তো বর্ষাকালে তো একটু হাঁটতে পারতো, এখন একেবারে পুরো মাটির করে দিয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। একটু সামনের দিকে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। আচ্ছা। এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, আমার পাশে দুই ভাই বোনকে দেখতে পাচ্ছি, ছোট ছোট, পুচকে আর পুচকি। সামনে বোন আছে, পেছনে দাদার হাতে দড়ি, আর সেই দড়ির এক কোণাতে লেগে আছে ওদের খেলার সাথী। তো খেলার সাথীর নাম কি? এদিকে ওপরে আনো দেখি তোমাদের মোটিকে। মোটি না মতি? আচ্ছা, মোটি না মতি। আচ্ছা, এ মেয়ে? তো ছেলের নাম কখনো মতি হয় নাকি? মতি তো মনে হয় মেয়েদের নাম, না ছেলেদের নাম। আর যাই হোক, এর নাম হচ্ছে মতি, আমি শুনলাম মোটি। হ্যালো বলে বাবা, বলে একে কি খেতে দিয়েছো দুপুরে? তোমাদের খেলার বন্ধু নাকি সাথী? তোমার নাম কি? শিবপদ মণ্ডল। কোন ক্লাসে পড়ো? 8 পড়ো তুমি? দেখে তো মনে হচ্ছে না। কারণ আমাকে ছোটবেলায় ভর্তি হয়েছে। আচ্ছা, তোমার অনেক ছোটবেলায় ভর্তি হয়েছো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4 এ। তোমার নাম কি? শোভা। আচ্ছা, শোভা আর শিবপদ, দুই ভাই বোন। আর কেউ আছে দাদা ভাই বোন? আচ্ছা আচ্ছা, ওদের বন্ধু হচ্ছে মতি। ওদেরকে আমি একটা কবিতা শেখাই, যেহেতু ওদের বাড়ি এরকম একটা নদীর পাশেই নদী, আর এই নদীর নাম হচ্ছে সম্ভবত ডাঁসা নদী, আর এক্সাক্ট জানা নেই। তো বলো, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পরো মন্দিরখানা গঞ্জেরও বাঁয়ে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। এই কবিতাটা কখন শুনেছো? মনে থাকবে কি বলেছি? ভুলে গেছো না? এদেরকে দিয়ে আমি অনেক খাটালাম মানে পড়াশোনা করালাম আর কি। তো ভাবলাম এদেরকে কেননা একটু ক্যাডবেরি খাওয়াই। তোমার নাম কি বলে জানো? শোভা মণ্ডল। তোমার নামটা শিবপদ মণ্ডল। শিবপদ না শিবপদ? শিবপদ। ঠিক আছে, চলো টাটা। যাই হোক, দুজনের সাথে কথা বলে ভালো লাগলো। তো শোভা আর শিবপদ ওই দূরে একটা মাঠে খেলছিল, আমার পেছন দৌড়ে এলো। তো এখানে তোমাদের বাড়ি? তো এই যে শোভাদের বাড়ি, এরকম বাঁধ থেকে অনেকটা নিচে নামতে হয়, অনেকটা নিচে কিন্তু শোভাদের বাড়ি। আর ওঠানামা করার জন্য এরকম ইট দিয়ে এইভাবে স্টেয়ার করা আছে। আর বাড়ি ঢুকতেই ছোট একটা খেজুর গাছ,
এই খেজুর গাছে খেজুর হলে এরা হাত দিয়ে আর কি পারতে পারবে। এই গাছে খেজুর হয়? আচ্ছা আচ্ছা। আর ওই যে মতি এখানে চলে এসছে, এই হচ্ছে মতি, শিবপ্রসাদের খেলার সাথী আর ওদের খেলার সাথী। আপনাদের রান্নাঘর ভাঙা কেন? ভেঙে গেছে, পেপারে ঘর ছিল সেটা ভেঙে। ও আচ্ছা, ঝড়ে ভেঙে গেছে। তা আপনার বাড়িতে দেখছি অনেকেই তো। বাড়িতে আছে হরিণুর দেবতায়। হরিণলুট মানে? আর কি সন্ধ্যাবেলা একটু নাম। আচ্ছা আচ্ছা, এটা ঠাকুর ঘর। আচ্ছা, এখানে ওই বাতাসা লুট বলে যেটা। আচ্ছা আচ্ছা, এই জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন। ও আচ্ছা আচ্ছা। আর কাকু, আপনি এই বাড়ির কর্তা? এটা আমার বাবা। আচ্ছা, এটা বাবা, এটা মা, এটা কাকিমা। আচ্ছা আচ্ছা। এটা মাসিমা, ওটা জেঠিমা। ও আচ্ছা আচ্ছা। না বসবো না, আমি চলে যাবো। বলছি কাকু, আপনি কি করতেন আগে যখন কাজ করতেন? আগে আমি বহু জায়গায় কাজ করতাম, সুন্দরবন সারা জায়গায়। মানে সুন্দরবনে কি মাছ কাঁকড়া ধরতে যেতেন? না। তাহলে ওই কাঠের ডিপার্টমেন্ট থাকতো। হ্যাঁ হ্যাঁ, কাঠের ডিপার্টমেন্ট। আপনি নিজে কাটতেন নাকি? আচ্ছা, নিজে কাটতেন। তো ওই দিদি যেটা বলছিলেন যে হরিণ লুট বা এরকম কিছু একটা বাতাসার লুট, তো এনাকে দেখতে পাচ্ছি। এই চিড়ে আছে, আর কি থাকবে চিড়ের সাথে? চিড়ের সঙ্গে অনেক কিছু আছে সেই সময় তৈরি ঘটনা। আচ্ছা, বাতাসা থাকবে, বিভিন্ন ফল থাকবে, চিনি আছে। হ্যাঁ হ্যাঁ, হরিনাম হবে তো ওখানে ভোগ দিতে হবে। আচ্ছা, আজকের দিনটা কোথায় যাচ্ছ? ওইদিকে না, ওদিকে যাচ্ছিলাম, বাট আমি ওদিক থেকে ফেরার কোনো গাড়ি পাবো না বলে আমি আমার মাঝখান থেকে ব্যাক করে চলে এলাম। অনেক জায়গায় হাঁটছি তো, আর হাঁটতে ইচ্ছা করছে না। ওই সামনে বড় মন্দিরে নাম গান হচ্ছে 4-5 দলের। আজকে ওই ওদিকেই যাচ্ছিলাম আমি, কিন্তু এত হাঁটা আমার পা ব্যথা করছে। কালকে নোট যাবে, ঠাকুর যাবে, চারিদিক থেকে ঠাকুর। আচ্ছা, ওখানে যে পুজো হচ্ছে, সেই পুজো উপলক্ষে এখানে এটা হবে? হ্যাঁ, ওই উপলক্ষ হচ্ছে, কিন্তু বাড়িতে হচ্ছে। ওখানে কালকে ঠাকুর নিয়ে পুজোটা যাবে। ও, আপনারা যাবেন ঠাকুর নিয়ে? আমরা ঠাকুর নিয়ে কালকে যাব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আগে প্লাস্টিক দেওয়া ঘেরা ছিল আর কি রান্নাঘরটা, তো এখন সেই ঝড়ে ভেঙে গেছে, উড়ে গেছে, তার জন্য এখন বর্তমান ওপেন। পরে এটাকে তো ছাউনি দিতে হবে। আর সমর্থ নেই, বাবা বুড়ো হয়ে গেছে, আমরা ঝিঝেউড়ি। কারণ ভাই নেই, ভাই দাদা ভাই আছে, ভাই দেখে না। ভাই আলাদা থাকে এখানে? ভাই আলাদা থাকে। ও আচ্ছা ভাইয়ের আচ্ছা। দুটো ছেলে, একটা মেয়ে, তাদেরকে নিয়ে থাকে, বৌদিকে নিয়ে থাকে। তো এই শিবপ্রসাদ আর এই কি জানো শোভাকার, আমার মেয়ে। আপনার ছেলে মেয়ে? হ্যাঁ। আপনাকে দেখছিলাম মনে কোথায়, এই খেয়া বোটে আসছিলাম না একই গাড়িতে তো। দিদিদের এখানে কুল দেখো, এগুলো কি আচার করার জন্য? না, এইগুলো নাও না, এইগুলো না না, দেখছি এগুলো আচার করার জন্য তো। হ্যাঁ, আচার করার জন্য রেখেছি। এখানে কুল আছে আচার করার জন্য, এখানে তেঁতুল আছে আচার করার জন্য। এই কুলগুলো কি মিষ্টি না টক? মিষ্টি টক সব রকম পাইল আছে, তুমি খাও না। একটু খেয়ে দেখি কেমন লাগে। আর এগুলো কি আছে? এগুলো আলু তো? এগুলো আলু না? এত ছোট ছোট আলুর সাইজ দেখো কত, সেই মটরের মতো সাইজ। আলু লাগিয়েছিলাম, তাই এই আলুগুলো হচ্ছে। আচ্ছা, এগুলো কি বড় হয় না এই আলুগুলো? হ্যাঁ, বড় হয়, কিন্তু হয়নি। আচ্ছা আচ্ছা। তো যাক, আলু আছে, এখানে কুল আছে, লঙ্কা আছে, তেঁতুল আছে। তো বাড়িতে বিভিন্ন সব রকম টক আচার চাটনি খাওয়ার জন্য এগুলো কিন্তু বেশ ভালো লাগে, কুলের আচার বা ওই তেঁতুলের আচার, পুরনো আচারগুলো। যাক, দিদিদের বাড়িতে বেশ অনেক লোকজন এসছে, আরও লোক আসবে নাকি? আরো লোকজন আসবে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে দিদিদের ঠাকুর মন্দির, এটা হরি মন্দির। এই হচ্ছে মন্দির। এই মন্দির কত পুরনো কাকু? করা ছিল আগের সময়, কিন্তু কিছু করতে পারিনি, এবারেই করেছি মোটামুটি। এখনো 3 সাইড বাকি আছে। বাকি আছে মানে কোথায় বাকি আছে? ও সাইড প্লাস্টার হয়নি, ও সাইড। আচ্ছা, প্লাস্টার হয়নি। ওনার কোনো ছেলে নেই, মানে ছেলে আছে এক ছেলে, সেই ছেলে আলাদা থাকে। বাট এনার অনেক বয়স হয়ে গেছে, এনার ওয়াইফ স্ত্রী ওনারও অনেক বয়স হয়ে গেছে। তো দুজনেই এখানে থাকেন, আর যে পরিবেশের মধ্যে উনি থাকেন বা ওনারা থাকেন, বাড়ির পাশে এরকম দেখতে পাচ্ছ বেশ কিছু গাছপালা লাগানো আছে, ফুল গাছ আছে, এখানে কুল গাছ, যে কুলটা আমি খাচ্ছি, খারাপ লাগে না কিন্তু মিষ্টি লাগে। গাছ থেকে তুলে একটা খাই, কেমন লাগে দেখি। আচ্ছা, এগুলো টক লাগবে না? না না, আমি জাস্ট এই যে গাছ থেকে পাচ্ছি, দেখো, এই দেখানোর জন্য আর কি। কোনগুলো? ওখানে আবার কি কুল? আচ্ছা, এই একটা কুল গাছ আছে যেটা আমি এই যে পেরে খাচ্ছি, আর এদিকেও বলছে একটা কুল গাছ আছে। এটা কি মিষ্টি কুল? তোমার নাম কি? সুদীপ্ত মন্ডল।
দীপ্ত মুন্না কোন ক্লাস তোমার? 10। তো ভাই ক্লাস 10-এ পড়ে, মানে জাস্ট এবারে উঠেছে ক্লাস 10-এ। ও পরীক্ষা হচ্ছে সামনে বছরে। আচ্ছা, এখানে কি রান্না বান্না জোগাড় হবে এখন নাকি? হ্যাঁ, ওই লুচি হবে, সুজি হবে ঠাকুর ঘরের জন্য। ও আচ্ছা আচ্ছা, তো যার জন্য এখানে উনুনগুলো একটু পয়সা করা হলো। অনেক ধন্যবাদ দিদি, অনেক গল্প করলেন, আর এখানে আসতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কালকে আসবেন? হ্যাঁ, অনেক দূরে আর আসা যাবে না, আর অন্য জায়গায়। আমার বাড়ি যাদবপুর, ওখানে আসাটা খুব চাপ হয়ে যাবে। উনি বলছেন যাদবপুর দেখা যাচ্ছে। দিদি অনেক ধন্যবাদ আসতে দেওয়ার জন্য। এই গাছ ভেঙে যায় তো, গাছ উঠে যাচ্ছে। শিবপ্রসাদ, চলো টাটা। না, এই বললেন অনেক ধন্যবাদ দিদি। তো উপরে দেখো, উঠতে গেলে এইভাবে উঠতে হয়। কুলটা বেশ ভালো লাগছে, কিন্তু বেশ অনেকগুলো কুল পারলাম গাছ থেকে। ও ঢাকনা চলে গেল, জাস্ট এটাকে দেখতে পাচ্ছ মিডিল পোর্শন থেকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে পুরো কি করে দিয়েছে। তারপরে এটাকে ঢিলা করতে হলো, তো ঢাকনাটাকে হালকা করে ঢিলা করলে এটা পুরো ফাট করে রকেটের মতো চলে গেল না? তো এই ভাইরা কোন ক্লাসে পড়ো তোমরা সবাই? আমি 7, এ 7, এ 5, এ 6। 5, 6, 7। আপনি কিসে পড়ুন? আপনি কিসে পড়েন? বড় ওয়ান। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। অনেক গল্প করলাম তোমাদের সাথে। এই গানটা কে করছিল? ভাই তোমাদের সামনে একটা বড় সিঙ্গারকে পেয়ে গেছি। সিঙ্গার পালিয়ে যাচ্ছে। ধরে না ওকে, গান শুনে। তো সিঙ্গারকে ইন্ট্রোডিউস করাতে চাইলাম, কিন্তু সিঙ্গার এখান থেকে দিয়ে দৌড়। সিঙ্গারকে এখন দেখতে পাচ্ছেন আপনারা পাজা কোলা করে তুলে নিয়ে আনা হচ্ছে আর কি। সিঙ্গার গান গাইবেন না, বসুন। কিচ্ছু হবে না। আরে মারবো নাকি আমি? এই যে দেখা যাচ্ছে। গান করতে হবে না, তুমি আরে কি বলছো? আরে বড়দের কথা শুনতে হয়। এদিকে স্কুলে যাই তো? তা তুমি লজ্জা পাচ্ছ কেন? স্কুলে যাও না? কি না? এটা কি বন্দুক নাকি? গুলি বেরোবে এখান থেকে? সব দেখতে পাচ্ছে লোকজন, বাজে বলবে যে আনস্মার্ট একটা ছেলে। ও কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? বড় ওয়ানে পড়ো। তো এদিকে আসো, বসো, গল্প করি। অ্যাকচুয়ালি আমি যখন ওদিক থেকে হেঁটে আসছিলাম, তো এই বাচ্চাটা এখানে বসে গুনগুন করে গান করছিল। কি একটা গান করছিল না? কেটা গান করছিল না? একটা গান করছিল। তো সেই গানটা শুনে ভাবলাম দেখি ছোটে কেমন গান করে, একটু তোমাদেরকে শোনায়। ছোটকে একটু রিকোয়েস্ট করলাম, ছোটে দিয়ে দৌড়, খালি গায়ে দিয়ে দৌড়। তোমরা কোন কাছে পড়ো সব? বসো। তোমার নাম কি? 3। তোমার নাম কি? 1 না 3। নাম কি? আরে নাম কি? অঙ্কিত। ওকে জিজ্ঞাসা করছি ওর নাম কি, ও বলছে ক্লাস 3। একবার বলে ক্লাস 3, একবার বলে ক্লাস 1। আচ্ছা, এই পাশের বোন তোমার নাম কি? রিয়া গায়ন। কোন ক্লাস তোমার? 5। ক্লাস 5। তোমার নাম কি? কেয়া মন্ডল। কোন ক্লাস? 3। আমি ক্লাস 5। আমার নাম ঋষা মন্ডল। তোমার নাম কি? আমার নাম পাখি মন্ডল। আমি ক্লাস 7। তোমার নাম? আমার নাম ঋষা মন্ডল। আমি ক্লাস 2-তে পড়ি। তোমরা এখানে কি খেলছিলে? এখানে লুকাচুরি মানে তো একজন চোর হয়, লুকাতে হয় বাদ বাকি জন। তা খেলো, তোমাদের খেলা দেখি একটু। খেলা শুরু করো। তার আগে তোমরা এখানে কতজন আছো? 2, 3, 2, 5, 3, 8। তোকে ধরে মারবো। ও ছাড়া আর এখানে 8 জন আছে। ওকে এখানে অ্যাড করবে না। তোমাদেরকে একটা করে চকলেট, আমার সাথে অনেক গল্প করার জন্য, ধরো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ধরো। তোমাকে দেবো না। ধরো। ওয়েলকাম। ধরো। আরে লজ্জা পায় না। আচ্ছা ঠিক আছে। ওর কে হয়? আপনি ওর দিদা নাকি? আচ্ছা তুমি কি দিয়া? আচ্ছা। গাড়ি আসছে। গাড়ির মধ্যে পড়ে না যায়। এখানে অনেক ছোট বোন ভাইদের সাথে কথা বলছিলাম, তার সাথে কয়েকজন দিদা আছেন। আপনি এখানে কি করছেন এদের সাথে?
বাচ্চাদের সাথে? এই এমনি আসলাম ঘুরতে, ওদের সঙ্গে দেখতে। গল্প করে মজা পাওয়া যায় না বাচ্চাদের সাথে? বাচ্চাদের সঙ্গে গল্প। আচ্ছা আচ্ছা। তা আপনার বাড়ি কোন দিকে? এই পাশে। আচ্ছা, স্কুলের পেছনে? আপনার নাতি নাতনি কোথায়? এই সবাই। আচ্ছা, ওদিকে আছে। কজন ছেলে আপনার? 2জন। কি করেন ওনারা? একজন থাকে কাটোয়া। কাটোয়া, বর্ধমান। হ্যাঁ। আরেকজন এখানে বাড়ি থাকে। এখানেই থাকেন। করেন কি পেশা? চাষবাসই করেন। আচ্ছা আচ্ছা। এই বোন কি নতুন এলো নাকি? হ্যাঁ, এটা। তোমার নাম কি? তোমরা কি 2 বোন নাকি? বাড়ির পাশে বোন। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম আকৃতি কয়াল। তুমি কোন ক্লাস? আমি 4 ক্লাস 4 এ পড়ো। তোমাদের স্কুল কি সব এটাই? না, তাহলে ওই জুনিয়র বেসিক স্কুল। এটা কোথায়? ওই হাটে বাজারে। এরা বাজারের ওদিকে। ওই ওয়েলকাম। তুমি এই স্কুলে পড়ো না? এই স্কুলে কে কে পড়ে? হাতকল সবাই। আচ্ছা, মোটামুটি ক্লাস 4 পর্যন্ত যারা মোটামুটি সব এখানে। ওটা কি ইংলিশ মিডিয়াম নাকি? তো এই স্কুলে কেন পড়ো না? ওই তো স্কুলে। এটা তো ক্লাস 4 পর্যন্ত আছে। হ্যাঁ, কিন্তু এই মানে স্কুলে মানে ভালো পড়ায় না, আর পড়ানোর নাম করে ঘুমোয়। তাই? কি বাবা, তোমাদের এই স্কুলে দিদিমণি ঘুমায়? এই যে ঘুমিয়ে পড়ে। এ দেখো, এখন কথা বলছে, ফটর ফটর করে কথা বলছে। তো তখন একটু গান করতে বললাম, গান করে শোনালো না। আচ্ছা, এখানে আসো, তোমার সাথে গল্প করি। তোমার নামটা কি জানি আগে? আচ্ছা, হ্যাঁ, শুভময়। তো এখানে দেখো সব ছানাপোনাগুলো, বেশ অনেকগুলো আছে এখানে। যে স্কুল আছে পাশেই, খুলনা পুলপাড়ে যে প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলের সামনে যে মাঠ আছে, মাঠের মধ্যে সব খেলতে ব্যস্ত। বিকেল হয়ে গেছে, এখন 4টে, 4:15 বাজে। সবাই চলে এসছে গ্রামের স্কুলে, মানে গ্রামের মাঠে খেলাধুলো করার জন্য। খেলা শুরু করো। কি খেলবে? তুমি কি এই পাড়ারই? তোমার নাম কি? নুপুর ঘরামি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ পড়ো। আচ্ছা, ওই যে আকৃতির দিদি তুমি? ও আচ্ছা, ওই যে লজ্জা পাচ্ছে যে তোমার ভাইয়া, তো লজ্জা পাই কেন? নুপুরের ভাই হচ্ছে ও যে একটু আগে বলছিল যে ও ভালো গান করে। যখন ওকে বললাম একটু গান করে শোনাও, তো লজ্জায় দিয়ে দৌড়। নুপুর ক্লাস 9 এ পড়ো। আচ্ছা আচ্ছা। তোমার স্কুল কোথায়? এই তো বাজারে। আচ্ছা, এই কি জানো? খুলনা পিছিলা হবে। আচ্ছা, খুলনা বাজারে। তো তুমি কি এখানে এসছো খেলার জন্য? দেখার জন্য। তুমি খেলো না? তোমার খেলার গ্রুপ কোথায়? আমি কোনো খেলা করি না। তোমার এজের কোনো ছেলে মেয়ে কারোর সাথে খেলো না? বন্ধু নেই? একা তুমি? না, বন্ধু ছিল, কিন্তু এখন খেলি না। কেন খেলো না? কেন ভালো লাগে না এখন। কেন ভালো লাগে না? কেন? ধুলো না। আচ্ছা আচ্ছা, এতক্ষণ পরে বুঝলাম আর কি। এর পা থেকে একবার মাথা পর্যন্ত যদি তোমরা দেখো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তো? তো এখানে নামছে না। এখানে নামলে, এখানে তোমাদেরকে দেখায় যেখানে নামলে পায়ের বা গায়ের পরিস্থিতি কি হতে পারে। এখানে ধুলো দেখো কতটা। এই যে লাঠিটা দেখতে পাচ্ছ, এই যে ঢুকিয়ে দিলাম, প্রায় 1/2 ইঞ্চির ওপরে আর কি ধুলো। তো এখানে দৌড়াদৌড়ি করলে এদের পায়ের অবস্থা খুবই করুণ দশা হয়ে যাবে একটু পরে, না? এখানে টিম ভাগ হচ্ছে, ওই টিম আলাদা, এই টিম আলাদা, এরকম কিছু ভাগ টাগ হচ্ছে আর কি। টিম করতে গেলে এইভাবে সিলেক্ট হচ্ছে কে? কি ব্যাপারটা একবার দেখি কিভাবে হলো টিমটা সিলেক্ট। কি করলে তোমরা? দেখে আরেকবার কর। এ ধরো ঘাস আর এ ধরো মাটি। এরা কি আগের থেকে ঘাস আর মাটি নিয়ে এসে হাতে? না, দেখি লুকিয়ে। ও আচ্ছা আচ্ছা। পার্টনার সিলেক্ট করার প্রসেসটা আগে আলাদা ছিল, বাট এখন দেখছি এরা সব জোড়া জোড়া, মানে দূরে কোথাও গেছিল, হাতে করে মাটি নিয়ে এসেছিলো, তার সাথে দুর্বা ঘাস। একজনের হাতে মাটি, একজনের হাতে দুর্বা ঘাস। তো যারা ক্যাপ্টেন হয় তারাই আর কি বলে যে আমি দুর্বা ঘাস বা মাটি, সে তার হয়ে যায়। তো এটা কি খেলা হচ্ছে এখন? বুড়ির চু। আচ্ছা, এটা হচ্ছে বুড়ির চু খেলা। এই টিম একটা আলাদা, ওখানে টিম আলাদা। এখানে খেলাধুলা চলছে। আচ্ছা, বুড়ি ওই পারে চলে গেলে কি হতো? ও আচ্ছা আচ্ছা। ওই পারে মানে কোথায়? কোনো নির্দিষ্ট কোনো জায়গা আছে? আজ স্কুলের গায়ে ছুতে হবে। তোমাকে ছোঁয়ার আগে তোমাকে ওই স্কুলের গায়ে ছুতে হবে, তাহলে তোমরা উইন হয়ে গেলে, মানে জিতে গেলে। আচ্ছা আচ্ছা। তো এটাই হচ্ছে বুড়ির ছু। আচ্ছা, বুঝতে পারলাম বুড়ির ছুটা। জানি না তোমরা যারা খেলেছো তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা জানতে পারবে। এই পড়ে গেল।
এই বাঁধের রাস্তা, এই বাঁধের রাস্তা, বাঁধের রাস্তা। এই কি হয়েছে, কি হলো কি? আমি ছুঁয়ে নিছি। বাদে 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 সবাই গোল করে দাঁড়া, এইটুকু জায়গায় উঠতে পারবে না। চল 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 না বাদে দে, তুই সরে যা, পাগল পুরো তুই। কিন্তু এ পাখিটা তুই নাই না, ও ধামনে পারে উঠাবে তো করে আমরা তো করি। আচ্ছা এ তো মার হয়ে গেছিল। না মার হয়নি, ও উঠে গেছে। ও উঠে গেছে। আচ্ছা এ উঠে গেছিল। সবাই গোল করে দাঁড়া না, সবাই গোল করে ওই সাইডে যামনি, ওই সাইডে যাবে, ও উঠতে পারবে না। তুই ওই সাইডে যা, মারতে মার। ও না উঠে গেছে, ছোট দৌড়াচ্ছে, দেখো দৌড়াচ্ছে কেন, ওকে কেউ মারতে পারলো না। চিটিং করতে পারে। আচ্ছা মানে দুবার জিতে গেল তো, এই ভাইরা দুবার জিতে গেল, এই বোনরা দুবার হেরে গেলে। আচ্ছা বুঝলাম খেলা। আচ্ছা এই হচ্ছে এখানকার বুড়িচ্ছু। তুমি খেলেছো কখন এরকম বুড়িচ্ছু? হ্যাঁ কেমন লাগে বুড়িচ্ছু খেলতে? তোমরা মেনলি কি খেলো এখন তোমার বয়সে? কিছু খেলি না, পড়াশোনা? যখন আমার এখানে ধুলে থাকে না তখন খেলি। না না তোমার বয়সের ছেলে পুলে আছে তো, ছেলে মেয়ে, তারা এখন কি করছে? হয়তো বাড়িতে আছে, আচ্ছা পড়তে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে তোমার বন্ধু বান্ধব আছে, তারা এখন আর আসে না মাঠে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কি রে নূপুর, এই সবাইকে চলো টাটা, আমার অনেক দূর যেতে হবে, চলো টাটা। তুমি আমাকে গান শোনাওনি, তোমার সাথে আড়ি। দিদা আসছি, অনেক ভালো লাগলো আপনাদের বাচ্চাদের খেলাধুলো দেখে, আসছি, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ চলো টাটা। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম তোমরা ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা।